আসসালামু আলাইকুম সবাইকে। কাজ ক্ষমতা শক্তির আজকের শক্তি সম্পর্কে আলোচনা করব। তো শক্তি সম্পর্কে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে শক্তি কি, গতিশক্তি, বিভব শক্তি কি, গতিশক্তি ও ভরবেগের মধ্যে কি সম্পর্ক আছে, এই কটা প্রশ্ন নিয়ে ব্যাখ্যা বা বিশ্লেষণ করব আমরা। আলোচনার বিষয় এটা থাকবে। তো শুরুতেই আসলে শক্তি কি? শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। এটা আমরা ষষ্ঠ শ্রেণী থেকে পড়তেছি যে কাজ করার সামর্থ্যকে কী বলে? শক্তি বলে। তো এইটা একই রকম থাকবে, কাজ করার সামর্থ্যকে কী বলে? শক্তি বলে। তাহলে শক্তি যা তাহাই হচ্ছে কি? কাজ। তো শক্তিকে যে ইংলিশ আছে এটা হচ্ছে এনার্জি। এনার্জি যে ফার্স্ট লেটার আছে ই, এটা তার মানে হচ্ছে শক্তিকে প্রকাশ করা হবে কী দ্বারা? ই দ্বারা। তো শক্তিরও অবশ্যই কাজ ক্ষমতার মতো কি থাকবে? একক এবং মাত্রা থাকবে। তো এই ক্ষেত্রে বলে রাখি, প্রথমেই বললাম যে শক্তি আর কাজ হচ্ছে কি? পরস্পর সমান। তার মানে কাজের একক যা, শক্তির এককও তাই, কাজের মাত্রা যা হবে শক্তির মাত্রাও তাই হবে। তো কাজের যে আমাদের মাত্রা ছিল সেটা হচ্ছে ml² টি ইনভার্স কী ছিল? 2 ছিল। তাহলে এখানে আমরা ইর যে মাত্রাটা সেটা হচ্ছে কি হবে? ml² টি ইনভার্স 2 হবে। এনার্জি আর ডাব্লু হচ্ছে কি? সমান সমান, এটা আমরা আগেই বললাম। আর তাহলে এককটা কি হবে? কাজের যে একক ছিল হচ্ছে কি? জুল। তাহলে শক্তি ইর এককও কী হবে? শক্তির এককটাও হবে হচ্ছে জুল। তো শক্তি সম্পর্কে আমরা বুঝলাম। শক্তির আসলে কি নাই? কোনো সৃষ্টিও নাই, ধ্বংসও নাই। এইটা শুধুমাত্র কি হয়? একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। যেমন হচ্ছে কি বলে যে ফ্যান যদি ঘোরে, এই ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি কি? ঘূর্ণন শক্তিতে পরিণত হচ্ছে। এরকম অনেক রূপান্তর আছে। আবার রাসায়নিক শক্তি কি হয়? মানে পেট্রোল চালিত কোনো ইঞ্জিনের ক্ষেত্রে রাসায়নিক শক্তি, পেট্রোলটা কি করে রাসায়নিক শক্তি প্রদান করে? এই রাসায়নিক শক্তি থেকে আমরা কি পাই? গতিশক্তি পাই। গতিশক্তি কীভাবে পাচ্ছি? এই যে গাড়িটা যে আমাদের চলতেছে একটা গতি নিয়ে চলবে। তাহলে এখানে কোন শক্তিতে রূপান্তরিত হইলো? রাসায়নিক শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হলো। তো এইগুলো হচ্ছে শক্তি রূপান্তরের কি বলে, এই বেশ কটা ধাপ আছে, এরকম 9টার মতো। তো এগুলো পড়লেই বোঝা যায়। তো আমরা যেটা করব যে এই শক্তির দুইটা রূপ আছে। তো এই শক্তির রূপটা আবার পাওয়া যায় কই থেকে? যান্ত্রিক শক্তি থেকে। অর্থাৎ যান্ত্রিক শক্তিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি? গতি শক্তি, আরটা হচ্ছে কি? গতিশক্তি, আরটা হচ্ছে বিভব শক্তি। এই দুইটা। তো আমাদের আজকের আলোচনার যে মূল বিষয়গুলো হচ্ছে সেগুলো হচ্ছে গতিশক্তি আর হচ্ছে কি? বিভব শক্তি। খুবই গুরুত্বপূর্ণ। তো যান্ত্রিক শক্তি কি এটা মোটামুটি না জানলেও চলবে, কিন্তু যান্ত্রিক শক্তি থেকে আমাদের গতিশক্তি আর বিভব শক্তি পাওয়া যায় এবং এদের সংজ্ঞা, সূত্র, ব্যাখ্যা এটা বোঝা খুবই জরুরি। তো আমরা গতিশক্তিটা প্রথমে ব্যাখ্যা করব। গতিশক্তির যে কি বলে যে ইংলিশ যেটা আর কি, এটা হচ্ছে কি? কাইনেটিক এনার্জি। এই জন্য গতিশক্তিকে প্রকাশ করা হয় হচ্ছে ইকে দ্বারা। আর বিভব শক্তি হচ্ছে কি? পোটেনশিয়াল এনার্জি। এজন্য একে প্রকাশ করা হবে কি দ্বারা? ইপি দ্বারা। তো এখানে বলে রাখি, গতিশক্তি, বিভব শক্তি যে শক্তি হোক না কেন, এদের মাত্রা একক কী হবে? কাজের মাত্রা এককের সমান, মানে একই হবে। তো প্রশ্ন যদি থাকে এরকম, গতিশক্তির মাত্রা একক কী? তাহলে কাজের মাত্রা যে একক সেটাই হবে গতিশক্তি বা বিভব শক্তির মাত্রা একক, একই কথা। তো আমরা আসলে ব্যাখ্যা করব গতিশক্তিটা কি। গতিশক্তির যে সংজ্ঞাটা হচ্ছে এরকম: কোনো গতিশীল বস্তু গতিতে থাকার জন্য, আমি আবারও বলতেছি যে কোনো গতিশীল বস্তু গতিতে থাকার জন্য যে শক্তি অর্জন করে সেটাই হচ্ছে ওই বস্তুর কি বলে? গতিশক্তি বলে। একে কী দ্বারা প্রকাশ করা হবে? ইকে দ্বারা প্রকাশ করা হবে। আচ্ছা, ইকে দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে আমরা গতিশক্তি পাচ্ছি হচ্ছে ইকে। অর্থাৎ ব্যাখ্যাটা এরকম হবে যে এখানে একটা বস্তু আছে, এর ভরটা হচ্ছে কি? এম ভরের বস্তু। এই বস্তুর আদিবেগ ছিল হচ্ছে কত? 0 মিটার/সেকেন্ড। শুরুতে সবার আদিবেগ কী থাকে? 0 থাকে। এই বস্তুটা যাত্রা শুরু করে এইখানে আসলো। এই ক্ষেত্রে আসতে সময় নেবে বা দূরত্ব অতিক্রম সময় নেবে টি, এবং দূরত্ব অতিক্রম করবে কি? এস। তো আসার পর একটা শেষ বেগ কী হবে? ভি প্রাপ্ত হবে। তো আমরা এইখানে যেহেতু একটু আগেই বললাম যে ডাব্লু আর ই পরস্পর কি? সমান সমান। তাহলে আমরা লিখব এই যে বস্তুটা এখান থেকে গেল, একটা গতিশক্তি নিয়ে গেছে, একটা গতিতে গেছে। তো গতিতে যাওয়া মানে ওর ভিতরে যে শক্তি, এটা হচ্ছে কি? গতিশক্তি। আর যাইতে তো অবশ্যই কাজ সম্পাদিত হয়েছে, কারণ স্মরণ হয়েছে। স্মরণ হওয়া মানে হচ্ছে কি? কাজ হয়েছে। তো আমরা এখানে কি করব? এই বস্তুর উপর বল প্রয়োগ করব। এই বস্তুর উপর বল প্রয়োগ করলে না হয় বস্তুটা এই অবস্থান থেকে এইখানে আসবে। অর্থাৎ এটাকে যদি এ অবস্থান ধরি, এটা কি ধরি? বি ধরি, তাহলে বল প্রয়োগের ফলে এই অবস্থান থেকে বিতে আসছে। তো বল প্রয়োগের পূর্বে আদিবেগ ছিল 0, আর এটা বল প্রয়োগের ফলে এস দ্রুত অতিক্রম করছে টি সময়ে, ফলে সেটা বি বিন্দুতে আসছে এবং শেষ বেগ কী হয়েছে? ভি প্রাপ্ত হয়েছে। আশা করা যায় ক্লিয়ার।
তো আমরা যেটা করব যে ই কে সমান সমান হচ্ছে কি ডাব্লু, এটা আমরা লিখছি ই কে সমান সমান হচ্ছে কি ডাব্লু। তো ডাব্লুটা হচ্ছে কি কাজটাকে ভাঙালে আমরা কি পাবো এফ এস পাবো, আর ই কে যেটা আছে এটা এরকমই থাকবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি গতিশক্তির রাশিমালা বের করা, মানে ই কে ইকুয়াল যে একটা সূত্র আছে এটা আমরা বের করব। তো এই সূত্র অনুযায়ী আমরা এফটা ভাঙাইলে কি পাবো এম এ এস পাবো, এটা পাবো। তো এখানে আমি বলে রাখি যে একটা সূত্র গদির আছে ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস হচ্ছে কি 2as। আমাদের উদ্দেশ্য হবে এই এস এর মানটা বের করা। কেন এস এর মানটা বের করব সেটা হচ্ছে এই যে রাশিগুলো আমরা এখানে ব্যবহার করছি সেইখানে কি আছে এস আছে ভি আছে ইউ আছে। তো এস ইউ আর হচ্ছে কি ভি, এই তিনটা রাশি দ্বারা মূলত একটা সূত্র পাওয়া যায় এবং সাথে কি আছে ত্বরণ আছে। যেহেতু এখানে আমাদের কি আছে ত্বরণ আছে, তার মানে এই সূত্র দ্বারা আমরা এস এর মানটা বের করে এখানে বসায় দিলেই আমরা ইকের মানটা পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আদিবেগ কত হবে 0 হবে। তো আমরা ইকুয়াল ভি স্কোয়ার ইকুয়াল লিখবো হচ্ছে কি 2as, তাহলে 2as ইকুয়াল লিখবো হচ্ছে কি ভি স্কোয়ার। তো as ইকুয়াল লিখবো হচ্ছে ভি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কি 2। তার মানে এখানে আমরা এম তো রাখবোই, সাথে লিখবো হচ্ছে কি হাফ ইন্টু হচ্ছে কি ভি স্কোয়ার। তো এটাকে লেখা যায় হাফ এম হচ্ছে কি ভি স্কোয়ার। তার মানে কে ইকুয়াল আমরা কি লিখবো হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের গতিশক্তির সূত্র বা রাশিমালা। আমাদের প্রয়োজন হচ্ছে শুধুমাত্র এইটুকু, বাকি যেগুলো আছে এগুলো আমাদের না হলেও চলবে, শুধুমাত্র বুঝলেই চলবে যে আসলে গতিশক্তিটা কীভাবে পাওয়া যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে গতিশক্তি আর কাজ পরস্পর কি সমান, এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট। তো এটা আশা করা যায় বোঝার কথা। এটা ছিল হচ্ছে আমাদের গতিশক্তির সূত্র। তো এরপরে যে প্রশ্ন ছিল যে গতিশক্তি আর ভরবেগের মধ্যে কি সম্পর্ক, এই সম্পর্কটা আসলে কিভাবে হয় এটা আমরা এখানেই ব্যাখ্যা করব। এইভাবে আমরা জানি যে ই কে ইকুয়াল হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার, এটা জানি। তো এম ভি স্কোয়ার ডিভাইড বাই 2 আর হাফ এম ভি স্কোয়ার একই কথা। তো এখানে আমরা যেটা করব উপরে একটা বাড়তি কি করব এম নিব, তাহলে এম গুণ করলে এম স্কোয়ার আর ভি স্কোয়ার তো আসি। যেহেতু উপরে একটা বাড়তি এম নেওয়া হয়েছে তাহলে নিচেও আমরা কি করব একটা বাড়তি এম নিব। তো ব্যাপারটা এইরকম যে উপরে এম স্কোয়ার আর নিচে কি এম, তাহলে কাটাকাটি করলে কি থাকে এম থাকে। তার মানে এই যে এমটা থাকতেছে আর ভি স্কোয়ার থাকতেছে, অর্থাৎ এই এম দ্বারা এটাকে কাটলে এম থাকে, সেই এমটাই এইটা, আর ভি স্কোয়ার তো এখানে থাকবেই, নিচে তো 2 আসি। তো এটা আমরা লিখতে পারি আসলে। তো এম ভি দুটার উপরে কী আছে স্কোয়ার আছে, তো এম ভি তার উপর কী দিলাম স্কোয়ার, মানে দুইটার উপর থেকে ব্র্যাকেট দিয়ে একটার উপর দিলাম, আর নিচে হচ্ছে কি 2m। আচ্ছা এম ভি ইকুয়াল কী যাই জানি আমরা, সেটা হচ্ছে ভরবেগ, অর্থাৎ ভরবেগের যে সংজ্ঞা সেটা হচ্ছে ভর, বস্তুর ভর এবং বেগের গুণফলকে কী বলে ভরবেগ বলে। তাহলে ভরবেগকে প্রকাশ করে কী দ্বারা পি দ্বারা। তো আমরা লিখবো হচ্ছে পি স্কোয়ার ডিভাইড বাই কি 2m। তার মানে কে ইকুয়াল আমরা পাইলাম হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2m। এইটাই হচ্ছে আমাদের ভরবেগ, এই যে পি ভরবেগ, এই যে পি আর হচ্ছে গতিশক্তি কে, এটার মধ্যে হচ্ছে কি সম্পর্ক। এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট সূত্র ফর হচ্ছে কি এসএসসি অ্যান্ড এইচএসসি যারা আছে স্টুডেন্ট এদের জন্য। তো এর পরবর্তী যে আলোচনা আছে এটা হচ্ছে বিভব শক্তি কি, বিভব শক্তি আমরা আলোচনা করব। তো বিভব শক্তি আলোচনা করার জন্যে আমাদের একটা সংজ্ঞাটা লেখাই আছে, সংজ্ঞা লিখতে গেলে অনেক সময় লাগে, এর জন্য সময় সংক্ষেপ করার জন্য সংজ্ঞাটা লিখে রাখছি। তো বিভব শক্তিকে আমরা প্রকাশ করে কী দ্বারা ইপি দ্বারা, আমরা একটু আগে দেখলাম। তো এর যে সংজ্ঞা সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে কি বলে বিভব শক্তি বলে। মোটামুটি মাথার উপর দিয়ে যাওয়ার মতো একটা মানে কি বলে সংজ্ঞা দেওয়া আছে। এটা আমরা এইভাবে বুঝবো যে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে কি এম ভরের একটা বস্তু, এটা হচ্ছে কি ভূপৃষ্ঠ। এই বস্তুটাকে আমি কি বলে যে একটা নির্দিষ্ট উচ্চতায় উপরে উঠাইলাম, কি পরিমাণ উচ্চতায়, এটা হচ্ছে এইচ পরিমাণ উচ্চতায় উপরে যদি উঠাই, এখানে যদি নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে এর স্বাভাবিক অবস্থা কোথায় ছিল ভূমিতে ছিল। এটা কি করলাম এই এইচ উচ্চতায় কি করলাম উঠাইলাম, তাহলে স্বাভাবিক অবস্থার কি করলাম পরিবর্তন করলাম। যেটা বলছে যে স্বাভাবিক অবস্থা বা অবস্থান কি করে পরিবর্তন করে বস্তুকে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে আনলে, এটা স্বাভাবিক ছিল এটাকে পরিবর্তন করে এখানে নিয়ে আসছি। যে কাজ করার কি করবে সামর্থ্য অর্জন করবে তাই হচ্ছে ওর বিভব শক্তি, যাকে প্রকাশ করে কি দ্বারা ইপি দ্বারা প্রকাশ করে। তাহলে বিভব শক্তিকে প্রকাশ করবে কি দ্বারা ইপি দ্বারা। আচ্ছা এই যে বস্তুটা আমরা এই যে ভূমি থেকে এই উচ্চতায় নিয়ে গেলাম, এক্ষেত্রে কাজের পরিমাণ কতটুকু হবে আমরা যেহেতু জানি যে ই আর ডাব্লিউ কি পরস্পর সমান, একটু আগে শিখলাম। তো এক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে কি
ইপি, ওখানে লিখছিলাম হচ্ছে ইকে, এখানে লিখবো হচ্ছে কি ইপি। আর কাজ, তো কাজের সূত্র হচ্ছে কি এফএস, এফটা হচ্ছে কি বল, বল ইকুয়াল হচ্ছে কি লেখা যায় এমএএস। তো এই যে এটা আছে এটা হচ্ছে ত্বরণ, ত্বরণটা কোথায় কাজ করে, এটা হচ্ছে অনুভূমিক বা ভূমির ক্ষেত্রে ত্বরণ। আর যদি কোনো বস্তুকে বা আমরা যদি কোথাও কি করি লিফটে উঠি না, এক্ষেত্রে আমাদের যে ত্বরণ কাজ করে এইটা মূলত আসলে কি বলে অভিকর্ষ ত্বরণের প্রভাবটা ওখানে বিদ্যমান থাকে। সহজ কথায় হচ্ছে অভিকর্ষ ত্বরণের প্রভাবটাও কি থাকে বিদ্যমান থাকে। বা কোনো বস্তুকে যদি উপর থেকে নিচে ফেলে দেওয়া হয় এক্ষেত্রেও যে ত্বরণটা কাজ করে সেটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ জি কাজ করে। তো এখানে এটা ব্যবহার করতাম যদি এটা বস্তুকে আমরা কি করতাম এক ভূমির ওপরেই কি করতাম অবস্থার পরিবর্তন করতাম। যেহেতু আমরা এখানে বস্তুটাকে এইচ উচ্চতায় পরিবর্তন করছি তাহলে একটা অভিকর্ষ ত্বরণ কি কাজ করবে জি কাজ করবে। উচ্চতার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি কাজ করে, ভূমির ক্ষেত্রে কাজ করে হচ্ছে কি ত্বরণ। তো এই ক্ষেত্রে আমরা ত্বরণের ক্ষেত্রে বসায় দিব হচ্ছে কি এটা কনভার্ট করে দিব হচ্ছে কি হিসে জিতে কনভার্ট করে দিব। এই যে এসটা যেটা আছে এসটা হচ্ছে কি সরণ, মানে এইখান থেকে এইখানে গেলে কি হয় সরণ হয়। তো এইখানে সরণটা হয়েছে কি এইখান থেকে উপরে মানে এইচ উচ্চতায় সরণ হয়েছে, তার মানে এখানে সরণটা হবে কি এইচ। তাহলে আমরা পাইলাম হচ্ছে কি এমজিএইচ। তো এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করা দরকার, কাজটা হচ্ছে কিন্তু অভিকর্ষ বল যে দিকে কাজ করতেছে, মানে অভিকর্ষ বল সবসময় কাজ করে কোন দিক নিচের দিক, কিন্তু আমরা বস্তুটা কি করতেছি অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠাচ্ছি বা কাজ করতেছি। তো এই ক্ষেত্রে এটা ঋণাত্মক কাজও ধরা যায়, এর সামনে তখন কি দেওয়া যায় মাইনাসও দেওয়া যায়। তো মাইনাস বলতে কি বোঝাবে, আসলে মাইনাস বলতে বোঝাবে দিকটা, যেটা হচ্ছে বিপরীত দিক বোঝায়, অভিকর্ষ বলের বিপরীত দিক। আমরা ম্যাথমেটিক্যাল সলভ করার জন্য যে সূত্র ব্যবহার করব সেটা হচ্ছে ইপি ইকুয়াল হচ্ছে কি এমজিএইচ। এখানে আমরা মাইনাসটা নিব না, মাইনাসটা দিলাম আসলে বোঝার জন্য। তো এটা হচ্ছে আমাদের বিভব শক্তির কি বলে যে রাশিমালা ছিল, এইটার উদাহরণ আমরা দেখবো যে উদাহরণটা কীরকম হয়। আর বা সবচেয়ে বড় কথা হচ্ছে ইপিটা আসলে কার ওপর নির্ভর করে, ইপিটা হচ্ছে এম এর ওপর নির্ভর করবে নাকি জির উপর নির্ভর করবে নাকি হচ্ছে এইচের উপর নির্ভর করবে এটা। তো এখানে বলে রাখি ইপি নির্ভর করবে হচ্ছে এইচের ওপর, এম এর ওপরেও না জির ওপরেও না। কেন নির্ভর করবে এটার ব্যাখ্যা হচ্ছে এরকম, বস্তুর ভর এম যদি ধরি কত কেজি 10 কেজি, এটা যদি কত ধরি 10 কেজি ধরি, এই বস্তুটা এখানে নিয়ে গেলেও 10 কেজি থাকবে, তার মানে যা আছে তাই থাকলো, এক্ষেত্রে এর উপর নির্ভর করতেছে না বা ইপির মানটা আমার পরিবর্তন হচ্ছে না। আর জি যেটা আছে এটা হচ্ছে কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা এই পর্যন্ত উচ্চতা যে জি কাজ করবে 9.8, এই পুরো উচ্চতা এইচ পর্যন্ত কি করবে ওই জি ইকুয়াল 9.8ই কাজ করবে, তার মানে এম এবং জি দুইটার ওপরে কী করলো না নির্ভর করলো না। তো বাকি থাকতেছে হচ্ছে কি উচ্চতা। তো উচ্চতার সাথে ইপির যে সম্পর্ক এটা হচ্ছে কি সমানুপাতিক একটা সম্পর্ক। তো ইপির সাথে যেহেতু সমানুপাতিক সম্পর্ক সেহেতু আমরা বলতে পারি ইপি সমানুপাতিক হচ্ছে কি এইচ। আচ্ছা ইপি সমানুপাতিক হচ্ছে কি এইচ। তো ইপির সাথে যেহেতু এইচের কি আছে সমানুপাতিক সম্পর্ক আছে, তার মানে এইচটা যদি বাড়ে বা কমে বিভব শক্তির মানটাও কি হবে বাড়বে বা কমবে, মূলত এটা। আচ্ছা এটা আমরা বাস্তবভাবে বুঝবো, আসলে ব্যাপারটা এরকম যে একটা উচ্চতা, এইটা হচ্ছে একটা উচ্চতা, এইখানে একটা কি আছে বস্তু আছে, এটা হচ্ছে কি বলে যে একটা বই, একটা কি এটা হচ্ছে একটা বই, এটা লিখলাম এটা হচ্ছে একটা বই। এই বইটা কার উপর থাকবে একটা টেবিলের উপর থাকবে, তো এইটা লিখলাম হচ্ছে কি একটা টেবিল। তাহলে বুঝতে পারতেছি টেবিলটা আবার কার উপর থাকবে, টেবিলটা থাকবে হচ্ছে একটা ভূমির উপর। আচ্ছা এটা বুঝে নিও যে এইটা আসলে কি বোঝাচ্ছে, এইটা বোঝাচ্ছে হচ্ছে টেবিল, এই যে টেবিলটা কার উপর আছে ভূমির উপর আছে, আবার এই টেবিলের উপর কি আছে একটা বই রাখা আছে, তার বইয়ের আবার এইচ যে উচ্চতা আছে এইটার উপর কি আছে একটা বস্তু আছে। তো বিভব শক্তি এই বইয়ের উপর থেকে বস্তুর যতটুকু বিভব শক্তি হবে তার তুলনায় এই বই থেকে কি বলে এই বস্তু থেকে টেবিল পর্যন্ত কি হবে মানে বিভব শক্তির মানটা বেশি হবে। কারণটা হচ্ছে এখানে এইচের মান যদি কত হয় এই উপরিপৃষ্ঠ থেকে বা এই বস্তুর অবস্থান থেকে বই পর্যন্ত এটা উচ্চতা যদি আমরা 10 মিটার ধরি, আর তাহলে এই যে বস্তু এই টেবিল পর্যন্ত অবশ্যই কি হবে একটু বেড়ে যাবে, ধরলাম হচ্ছে কত 12 মিটার, তাহলে অবশ্যই উচ্চতার কি হলো বস্তু থেকে টেবিল পর্যন্ত উচ্চতা বেড়ে গেল। টেবিল থেকে যখন আবার কি করব আমরা বস্তু যখন আবার একদম উপর থেকে নিচে আসবো, তো পুরোটা মিলে ধরলাম হচ্ছে কত মিটার, এই সম্পূর্ণ যে উচ্চতা এটা ধরলাম হচ্ছে কত মিটার 20 মিটার। তাহলে এখানে উচ্চতার তারতম্য হচ্ছে, এর জন্য কি হবে বিভব শক্তি পরিবর্তন হবে।
তো বিভব শক্তি কীভাবে পরিবর্তন হবে, এই বস্তুটার ভর এখানে ধরলাম হচ্ছে কত, এখানে বস্তুর ভর ধরলাম হচ্ছে 10 কেজি। এই 10 কেজি ভরের বস্তু এই যে এইচ মানে 10 মিটার, এখানেও কিন্তু 10 কেজি থাকবে। আবার 12 মিটারে আসেও বস্তুটা কী হবে, 10 কেজি হবে। আবার এই 20 মিটার ক্ষেত্রেও কী হবে, 10 কেজি হবে। জির মানটা ওইভাবেই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা এইচের মানটা কী পাচ্ছি, পরিবর্তন পাচ্ছি। তার মানে আমার বিভব শক্তিটা নির্ভর করতেছে কার উপর, অবশ্যই হচ্ছে কি উচ্চতার উপর। তো উচ্চতার তারতম্যের কারণে কি হবে, বিভব শক্তি কম বেশি হবে। এটাই হচ্ছে মেইন যে কনসেপ্ট আর কি এই বিভব শক্তির ক্ষেত্রে। তো আশা করা যায় এই পর্যন্ত ক্লিয়ার। সবাইকে আবারও নতুন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।